বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজ, দুর্গাপুর, রাজশাহী। আজকে পরিসংখ্যান প্রথম পত্রের কেন্দ্রীয় প্রবণতা এই অধ্যায়ের উপরে আমি ক্লাস নিতে উপস্থিত হয়েছি। একাদশ শ্রেণীর বা পরিসংখ্যান প্রথম পত্র সবার জন্যে, যারা আপকামিং পরীক্ষার্থী আছো, ইন্টারমিডিয়েট, তাদেরও কাজে লাগবে। আশা করি তোমরা সবাই একটু গুরুত্ব দিয়ে শুনবে। তো কেন্দ্রীয় প্রবণতা এই বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করি। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় অনেকই কেন্দ্রীয় বা কেন্দ্র একই কথা। কেন্দ্রীয় বা কেন্দ্র একই কথা। সেন্ট্রাল, যেটাকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল বা মাঝখানের যে পয়েন্টটা। আর প্রবণতা মানে এটা কি? প্রবণতা মানে ঝোঁক বা চেষ্টা। কোনো কিছু করার প্রবণতা মানে কি? সেটা করার চেষ্টা বা ঝোঁক, সেটাকে বলা হবে কি? প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতা একসাথে আমরা বললে কি বোঝায়? কোনো কিছু কেন্দ্রের দিকে যাওয়ার বা কেন্দ্রের দিকে যাওয়ার একটা আকর্ষণ বা ঝোঁক, প্রবণতা, সেটাকে বলা হচ্ছে কি? কেন্দ্রীয় প্রবণতা। আমরা পরিসংখ্যানের ভাষায় বলতে পারি সেটা হচ্ছে কোনো তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে মাঝখানের সংখ্যা, মাঝখানের মানে যে সংখ্যা থাকবে বা মাঝখানে যে মানে তথ্য থাকবে, সেই তথ্যের দিকে অন্যান্য তথ্যগুলো যাওয়ার যে একটা ঝোঁক বা প্রবণতা, সেটাকে বলা হবে কি? কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতাটা কি বললাম? কোনো নিবেশনে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যের মাঝখানে যে তথ্যটা থাকবে ওই তথ্যের দিকে অন্যান্য তথ্যগুলো কিভাবে যাওয়ার প্রবণতা বা ঝোঁক থাকবে, সেটা হচ্ছে কি? কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা হচ্ছে এই যে মানে মাঝখানের সংখ্যার দিকে যে যাচ্ছে, চারিপাশে যে সংখ্যাগুলো আছে বা তথ্যগুলো আছে, এই তথ্যগুলো সবসময় কি করবে? কেন্দ্রের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে, ঝোঁক থাকবে। এই যে যাওয়ার ঝোঁক, এই ঝোঁকটাকে যদি আমরা সংখ্যাসূচকভাবে প্রকাশ করি, সংখ্যাসূচক প্রকাশ যদি করি, তাহলে সেটা হবে কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতা সাধারণত 3 প্রকার বললে ভুল হবে না, আর 5 প্রকার বললেও ভুল হবে না। আচ্ছা দেখি, 3 প্রকারই আমরা লিখি। 1 নম্বর হচ্ছে গড়, 2 নম্বর হচ্ছে কি? মধ্যমা, 3 প্রচুরক। এই 3টা যদি আমরা বলি তাও ভুল হবে না। তবে এই কেন্দ্রীয় প্রবণতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এই গড়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ বলতে হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড়, এটা হচ্ছে জ্যামিতিক গড় বা গুণিতক অথবা গুণোত্তর গড়। আর 3 নম্বরটা হচ্ছে তরঙ্গ গড় অথবা হচ্ছে উল্টন গড় অথবা কি? বিপরীত গড়। আচ্ছা, এবার যেই গড়টাকে আমরা ভাগ করলাম 3 ভাগে, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এটাকে যদি 1 ধরি, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। যদি 5 বলি কোনো ভুল নেই। এই 5
1 2 3 4 5 5 প্রকার বললে এই, আর যদি 3 প্রকার বলা হয় তাহলে গড়, মধ্যমা, প্রচুরক। এটা হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব দরকার নেই, আমাদের কাজটা হচ্ছে বুঝলেই ফুরে গেল। এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? কনসেপ্টটা থাকতে হবে। 3 প্রকার বললো তারটা ভুল, 5 প্রকার বলছে তারটা ভুল, ন 3 প্রকার যদি কেউ বলে তাহলে 3 প্রকারের গড়টাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, দিলে তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আমরা আসি 1 নম্বর হচ্ছে কি গাণিতিক গড়। গাণিতিক গড় বা কি বললাম, যোজিত গড়, এই সম্পর্কটা আমরা একটু আলোচনা করি। গাণিতিক গড় বা যোজিত গড়, এটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন হিসাব নিকাশে এটা কি ব্যবহার করি, কিন্তু আমরা আসলে কি ব্যবহার করি সেটা ওই সময়টা আমরা জানি না বা বুঝতে পারি না। এখন যদি আমরা আলোচনা করি বা তোমরা যারা ক্লাস করছো তারা বুঝতে পারবে, হ্যাঁ এটা এত সহজ, বা এটা সত্যি আমরা আলোচনা করি। গাণিতিক গড় বা যোজিত গড়, এটাকে যদি আমি পরিসংখ্যানের ভাষায় বলি, কোনো তথ্য সাহিত্যে যতগুলো সংখ্যা থাকবে বা তথ্য থাকবে, তাদের যোগফলকে তত দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি গাণিতিক গড় বা যোজিত গড়। আমি আরেকবার বলি, কোনো তথ্য সাহিত্যে যতগুলো সংখ্যা থাকবে তাদের যোগফলকে তত দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা কি গাণিতিক গড় বা যোজিত গড়। মনে করো তথ্য সাহিত্যে কয়টা সংখ্যা আছে, x1 x2, দুটো সংখ্যা আছে। এখন বলছে এই দুটো সংখ্যার গাণিতিক গড় বের করো। তাহলে গাণিতিক গড়, তার আগে একটু বলি, গাণিতিক গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি বা ডিনোট করি, যেটি বলি সিম্বল মানে কি চিহ্ন। x বার দ্বারা গাণিতিক গড়কে প্রকাশ করি, সংক্ষেপে আমরা এ আরও লিখতে পারি, এ এম মানে হচ্ছে কি অ্যারিথমেটিক, এম এ মেন, জিওমেট্রিক অ্যারিথমেটিক মেন, এটা হচ্ছে সংক্ষেপে এ এম লেখা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এ এম লিখি ভুল নেই, অথবা এক্স বার লিখলেও ভুল নেই। x1 এবং x2 দুটো সংখ্যা, কয়টা সংখ্যা, দুটো সংখ্যা, তাদের কি বের করতে হবে, গাণিতিক গড় বের করতে হবে। তাহলে সংখ্যাতে আমি কি বললাম, যতগুলো সংখ্যা থাকবে তাদের যোগফলকে তত দিয়ে ভাগ, কতগুলো আছে, দুইটা আছে, তাদের যোগফল করি x1 প্লাস x2 তত দিয়ে ভাগ, তত মানে কি যত সংখ্যা মানে কি কয়টা সংখ্যা, দুটো সংখ্যা, ভাগ 2। এটা হচ্ছে কি গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, am অথবা x বার, যেটি লিখি না কেন একই কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে সংখ্যা ছিল দুইটা, আরেকটা যদি বাড়াই দিই তাহলে কি হবে, গাণিতিক গড়টা কি হবে? তাহলে একটা সংখ্যা বেড়ে গেল, ওকে যোগ করব সংখ্যা অনুযায়ী, তত দিয়ে ভাগ, কয়টা সংখ্যা ছিল, যত সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ, কয়টা সংখ্যা ছিল, 3টা সংখ্যা যোগ করছি, 3 দিয়ে ভাগ। আরেকটা যদি বেড়ে যায় x4, কত দিয়ে ভাগ হবে, 4 দিয়ে, 1 2 3 4, 4টি সংখ্যা যোগ করছি, 4 দিয়ে ভাগ দিয়েছি। এটা হচ্ছে গাণিতিক গড়ের সাধারণ সূত্র, একদম সাধারণ সূত্র, যেটাকে বলে সরাসরি সূত্র। এই হচ্ছে গাণিতিক গড়। এখন যদি এরকম হয়, মনে করো তথ্য সারিতে x1 x2 আপ টু xn সংখ্যক কি আছে, সংখ্যা আছে, n সংখ্যক, কত সংখ্যক, n সংখ্যক সংখ্যা আছে, তাহলে তার গাণিতিক গড়টা কি হবে, x বার সমান সমান x1 x2 x3 x4 এরকম অনেক সংখ্যা আছে, লাস্টে কত সংখ্যক আছে, n সংখ্যক। তাহলে কি করতে হবে, আমাদের সংখ্যা অনুযায়ী আমরা জানি প্রত্যেকটা সংখ্যার যোগ কত পর্যন্ত, xn পর্যন্ত, ওকে, ভাগ কতটা সংখ্যা আছে, n-টা সংখ্যা আছে, তাহলে n দিয়ে ভাগ, ওকে। এটাকে আমরা যদি মিনিমাইজ বলতে হচ্ছে সংক্ষিপ্তকরণ যদি করি, তাহলে কি হচ্ছে, দেখো x1 প্লাস x2 প্লাস আপ টু xn। প্রথম অধ্যায়ে আমরা কি করছিলাম,
সামেশন দিয়ে সেটাকে কি করছিলাম, যোগ করছিলাম। ঠিক আমরা সেই কাজটা করব। সামেশন এক্স আই সমান সমান আই এর মান 1 থেকে n ডিভাইড বাই n লেখা যাবে। আই সমান সমান 1 থেকে n পর্যন্ত এক্স আই বাই কত n, এই যে n, এটা জাস্ট এটা সংজ্ঞা, সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গাণিতিক গড়ের সরাসরি সূত্র। সরাসরি সূত্র আমরা এইভাবে না লিখে এভাবে লিখতে পারি। একই কথা, এক্স বার সমান সমান সামেশন এক্স ডিভাইড বাই এন, এটাও লিখতে পারি, এটা কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে গাণিতিক গড়ের সাধারণ সূত্র বা সরাসরি সূত্র হচ্ছে কি, এক্স বার সমান সমান সামেশন এক্স বাই এন। এটা তোমাদের কি আসতে পারে, এটা তোমাদের এমসিকিউ তো প্রশ্নটা আসতে পারে যে গাণিতিক গড়ের সূত্র কোনটি। এগুলো 4টা অপশন দিয়ে দিল, তার মধ্যে এটা থাকলো। এটা তুমি যদি না জানো তাহলে এটা অ্যান্সার দিতে পারবে না। এখন আরেকটা বিষয় আছে, এর সঙ্গে একটা যদি এটা যদি যোগ হয়, কি গণসংখ্যা, এত সংখ্যক n সংখ্যক সংখ্যা আছে এবং গণসংখ্যা কত আছে, এর করসপন্ডিং যথাক্রমে f1 f2 আপ টু fn সংখ্যক fn n সংখ্যক কি আছে, গণসংখ্যা আছে। তাহলে গাণিতিক গড়টা আমরা কিভাবে লিখতে পারি, x বার সমান সমান f1 x1 f1 x1 প্লাস f2 x2 প্লাস ডট ডট কত fn xn। ওকে, যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে গুণ করে যোগ, গুণ করে করে যোগ। x1 এর ফ্রিকোয়েন্সি f1, x2 এর ফ্রিকোয়েন্সি f2, xn এর ফ্রিকোয়েন্সি fn, ভাগ কত হবে f1 f2 fn। ওকে, গণসংখ্যাগুলোর যোগ করে ভাগ হবে। যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে কি হবে, উপরে ওই সংখ্যাগুলোর সাথে ফ্রিকোয়েন্সি গুণ করে যোগ, ভাগ গণসংখ্যাগুলোর যোগ, গণসংখ্যাগুলোর যোগফল। তাহলে এটাকে আমি যদি সংক্ষেপে লিখি তাহলে কি, সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই, এটাকে যদি যোগ করি কি হবে, সামেশন এফ আই। পরিসংখ্যানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, ক্যাপিটাল এন সমান সমান সামেশন এফ আই। এটা অবশ্যই মনে রাখতে হবে। গণসংখ্যাগুলোর যোগকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। তাহলে ফাইনালি কত আসে দেখো, সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। এটা হচ্ছে কি, এটা কি গাণিতিক গড় বা যোজিত গড়ের সূত্র। এটা সাধারণ সূত্র বা সরাসরি সূত্র। যদি গণসংখ্যা থাকে তাহলে এটা, আর যদি গণসংখ্যা না থাকে তাহলে লিখতে হবে সামেশন এক্স বাই এন। এই হচ্ছে গাণিতিক গড়ের সরাসরি বা সাধারণ সূত্র। ক্লিয়ার বন্ধুরা? এবার দেখো গাণিতিক গড়ের সংক্ষিপ্ত সূত্র সম্পর্কে আমরা একটু জেনে নিই। গাণিতিক গড়ের কি সূত্র, সংক্ষিপ্ত সূত্র। এটা নামে সংক্ষিপ্ত বাট জটিল। এটাকে অবশ্যই আমরা অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত চেষ্টা করবো এটাকে অ্যাভয়েড করার, জাস্ট জেনে থাকতে হবে, এই হচ্ছে বিষয়। এ প্লাস সামেশন ডি ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গাণিতিক গড়ের কি সূত্র, সংক্ষিপ্ত সূত্র হচ্ছে x বার সমান সমান a প্লাস সামেশন d বাই n। এ হচ্ছে, এ কে বলা হবে কি, কল্পিত গড়, কল্পিত গড় বা অনুমিত গড়, অনুমিত গড়। ডিটা হচ্ছে x i মাইনাস xi মাইনাস কি, xi মাইনাস a। আর n তো এখানে কিন্তু অবশ্যই স্মল n হবে। কেন স্মল n হবে বলো তো,
এন হচ্ছে টোটাল সংখ্যা, যেহেতু কি নাই ফ্রিকোয়েন্সি নেই সুতরাং এখানে স্মল এন হবে। আর যদি ফ্রিকোয়েন্সি থাকতো তাহলে কি হতো, এখানে এফ ডি, আর এখানে হচ্ছে কি এফ ডি, আর এখানে তাহলে কি হতো এন সমান সমান সামেশন এফ। আর অনুমিত গড়, এটাকে আমি যখন অঙ্ক করাবো, হ্যাঁ গাণিতিক সমস্যা যখন সমাধান করাবো, তখন আমি এ এর মানে পূর্ণাঙ্গ তথ্যটা আমি বলে দেবো, বা পূর্ণাঙ্গ মানেটা আমি বলে দেবো, অঙ্ক করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট খালি জেনে রাখো এখন কল্পিত গড়, এটা হচ্ছে কল্পিত গড় বা অনুমিত গড়। এই হচ্ছে কি সংক্ষিপ্ত সূত্র। যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি থাকলে এখানে ক্যাপিটাল এন, যদি না থাকে স্মল এন, এতটুকুই পার্থক্য। এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন। কিছু কিছু বইয়ে একটা কাজ আছে, এখানে আছে কি সি, গুণ সি আছে। যখন আমি গুণ সি দেবো তখন এখানে কি দিব, ডি সমান সমান এক্স আই মাইনাস এ ডিভাইড বাই সি। এখানে যদি গুণ সি দিই, এখানে গুণ সি ভাগ সি দিব। যদি এখানে সি ব্যবহার না করি, এখানে আমি কি সি ব্যবহার করার দরকার নেই। এই হচ্ছে মূল বিষয়। তো গাণিতিক গড় সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। এখন গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে, গাণিতিক গড়ে গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে তোমরা আরো কি হবে, ক্লিয়ার হবে। আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়, তাই না? জ্যামিতিক গড় বা কি গড় বললাম, গুণোত্তর গড় বা গুণিতক গড়, একই কথা। জ্যামিতিক গড়কে ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক মিন, সংক্ষেপে লেখা হবে জিএম। জিএম সংখ্যাটা জেনে নি। জ্যামিতিক গড়টা হচ্ছে কোন তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকবে, তাদের গুণফলের তততম রুট বা মূল, তততম মূলকেই কি বলবো, জ্যামিতিক গড়। আরেকবার বলি, তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকবে তাদের গুণফলের তততম মূলটা হচ্ছে কি, তাদের গুণফলের তততম মূল হচ্ছে কি জ্যামিতিক গড়। এখানে দেখি x1 x2 দুটো সংখ্যা, ঠিক আছে? এই দুটো সংখ্যা কি বের করতে হবে, জ্যামিতিক গড়টা বের করতে হবে। সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি, জ্যামিতিক জিএম সমান সমান গুণফল কি ইনটু x1 ইনটু x2, গুণফল এর তততম মূল। মূল মানে কত, মূল মানে হচ্ছে কি রুট, রুট মানে কত, কততম, কটা সংখ্যা আছে 2, 1/2, এটা পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, রুটও দিতে পারি, কোনো সমস্যা নেই। রুট x1 ইন্টু x2, এই রুট মানে 1/2, এই 1/2 মানে রুট, একই কথা। তোমরা ক্লাস 10 করে আসছো, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি একটা সংখ্যা বেড়ে যায় তাহলে কি করব, একটা সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি করব, এখানে একটা সংখ্যা গুণ করে দেব। সংখ্যা অনুযায়ী যতগুলো সংখ্যা থাকবে তাদের গুণফল বা গুণ তততম রুট। এখানে কি হবে, কয়টা সংখ্যা ছিল, 3টা, 3। ওকে, যদি আমরা করতে যাই গুণ 3, এখানে কত দেব, 3, ওই যে করছিলে মনে আছে, এটা ডিভাইড 1/3, একই কথা, সূচকের নিয়ম। আচ্ছা, এইভাবে যদি এরকম হয় x1 x2 ডট 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 xn পর্যন্ত যদি সংখ্যা যায়, তাহলে কি করব, অনেক সংখ্যা, প্রশ্ন, টেনশন নো, কোনো কিছু নেই। দেখো কি করব, গুণ করব x1 x2 xn, গুণ করে নিলাম। এগুলো গুণ, কত সংখ্যক, n সংখ্যক সংখ্যাগুলো ছিল সবার গুণ করছি। এবার কি করব, তততম মূল, কততম, n সংখ্যক সংখ্যা ছিল, n সংখ্যক x, n সংখ্যক x ছিল, তাই না? x, n সংখ্যক x ছিল মানে কি, সেগুলো গুণ করছি। তাহলে তার মূল কত হবে, 1/n টু দি পাওয়ার 1/n। এটাকে যদি আমরা এভাবে লিখি, xn
হবে, একই কথা। এটা কি বলবো কি, জ্যামিতিক মিন বা জ্যামিতিক গড়। তাহলে জ্যামিতিক গড় প্রাথমিক সংজ্ঞাটা জানা গেল। যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে কি করব, ফ্রিকোয়েন্সি থাকলে এই জ্যামিতিক গড়ের সাথে যদি ফ্রিকোয়েন্সি মনে করো সরি x1 x2 আপ টু xn সংখ্যক সংখ্যার ফ্রিকোয়েন্সি মনে করো f1 f2 আপ টু fn n সংখ্যক কি আছে গণসংখ্যা আছে। তো সেক্ষেত্রে কি করব, x1 এর উপর পাওয়ার হবে f1 f2 আপ টু n, এটা কি হবে পাওয়ার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি f1 f2 আপ টু fn। এগুলো কি x এর উপর তার গণসংখ্যা পাওয়ার করে গুণ x2 এর উপর f2 পাওয়ার গুণ, এইভাবে গুণ করে তার n তম, এই nটা হবে তখন ক্যাপিটাল। এটা যেন অবশ্যই মনে থাকে, ক্যাপিটাল n হবে। সেটাই হচ্ছে কি জিওমেট্রিক মিন। এটা আরো বিশ্লেষণ আছে এবং সূত্র প্রতিপাদনটা আছে, আমি সামনের দিন ইনশাল্লাহ তোমাদের প্রতিপাদন করে তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক ডিসকাস করবো ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই ক্লাসটা খুব সহজ একটা ক্লাস এবং খুব সুন্দরভাবে আশা করি বুঝাইছি, তোমরা সবাই বুঝতে পারছো বা পারবে। বেশ কয়েকবার ভিডিওটা অবশ্যই দেখবে, দেখলে যদি কোনো সমস্যা থাকে আস্তে আস্তে দেখলে দেখবে যে মোটামুটি ওই সমস্যাটা ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। আর বাসায় থাকো, ক্লাসটি ঠিকঠাক মতো করবে। অনলাইনে প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আমাদের কলেজে, আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।